আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রক্তের বিনিময়ে অর্জিত দেশে পুরনো বন্দোবস্ত চলতে পারে না উল্লেখ করে মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই চেতনাকে ধারণ করে জামায়াত একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। এ সময় জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড সহ মৌলিক সংস্কারে গুরুত্ব আরোপ করেন জামায়াত নেতারা। অরণ্য গফুরের রিপোর্ট। তীব্র রোদ ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত উদ্যান পেরিয়ে ছড়িয়ে পড়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর সহ আশপাশের এলাকায়। এ জনসমুদ্রকে 17 বছরে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জনবিস্ফোরণ বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। নির্বাচনমুখী দল হলেও যেনতেন প্রক্রিয়ায় নির্বাচন চায় না বলেও উল্লেখ করেন তারা। গণহত্যার বিচার সহ জুলাই সনদ নির্বাচনের আগে দিতে হবে বলেও জানান জামায়াত নেতারা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মন্তব্য পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মন্তব্য পূরণ হবে না। আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে, আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। সভাপতির বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যে গরমে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চের মাদুরে বসেই বক্তব্য সম্পন্ন করেন তিনি। জুলাই যোদ্ধাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন ডাক্তার শফিক। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামায়াত জনগণের সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সমাবেশে ইসলামী দলগুলোর সমঝোতা এগোনোর ইঙ্গিত দেন জামায়াত নেতারা। গুম, খুন, অত্যাচার ও নির্বাহী নিষিদ্ধ পেরিয়ে 1 বছরের মাথায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করলো জামায়াত ইসলামী। উপস্থিত জামায়াত নেতা কর্মীরা মনে করেন এটি শুধু সমাবেশ না, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক নবযাত্রা। তবে জাতীয় রাজনীতিতে এই সমাবেশ কতটা প্রভাব ফেলবে তা দেখতে করতে হবে অপেক্ষা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। মূল পর্ব শুরু হয় দুপুর 2টায়। সকাল 10টা থেকে চলে আনুষ্ঠানিকতা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফা দাবি তাদের। সমাবেশে অংশ নিয়ে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও নির্বাচনের আগে খুনি ও ফ্যাসিস্টদের বিচার সহ প্রয়োজনীয় সংস্কারের কথা তুলে ধরেন। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। স্বাধীনতার 54 বছর পর এই প্রথম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামীর। দিনের শুরু থেকেই মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগ দেয় দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জামায়াত নেতারা জানায়, রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 7 দফা দাবি তাদের। বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয়, তারা শান্তিপ্রিয়, তারা জামাত ইসলামী সহ ইসলামী সমমনা দলগুলোকেই আগামী দিনে বেছে নেবে। আমরা এসেছি তো আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। সমাবেশে অংশ নেয় কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের আগে ফ্যাসিবাদের বিচার সহ প্রয়োজনীয় সংস্কারের দাবিও তাদের। এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় নাই। এই দেশের গণতন্ত্রকে
সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। এ সমাবেশ ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার ঐতিহাসিক মহড়া ও রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে জামায়াত নেতাকর্মীরা। আমরা এসেছি তো আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। ভালো লাগছে। এত বড় সমাবেশে এসে উজ্জীবিত দলটির সমর্থকরা। আমার জীবনে কোনোদিন উপলব্ধি করি নাই, এত ভালো লাগতেছে প্রোগ্রামে এসে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, জামাতে ইসলামের বাংলাদেশ। জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত রয়েছে। বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। মানুষের তো কষ্ট, এই যে সারা রাত কাজ করছি, কারণ বাজার বাসা যাইতেছি, যাতায়াত প্রবলেম, বাস পেলাম না, অনেক কষ্ট করে আসতে হলো। জিএম মাহমুদ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্ন রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনকি সরকারের কোনো অংশের সহযোগিতায় কেউ দেশে উদ্দেশ্য প্রণোদিত পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে বলে মনে করেন তিনি। সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদদের স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রত্যেকের অবদানকে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। কারো ভুলে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ পুনর্বাসিত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মনে করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। ৭১ ও গণতন্ত্রের প্রশ্নে কোনো ছাড় নয় বলে আবার হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একদিকে গণতন্ত্রে অবিশ্বাসীরা জোটবদ্ধ হচ্ছে, অন্যদিকে পতিত ফ্যাসিস্টরাও ক্ষমতা ফিরে পেতে চক্রান্ত করছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দু একটি আসনের মালিকরাই পিআর পদ্ধতি চাচ্ছেন, আর ফেব্রুয়ারির প্রথমার্ধ ছাড়া নির্বাচনের পথ নেই বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এতে যোগ দেন এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের বিরোধী শক্তি আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা আবার জোট পাকাচ্ছে। যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হারিয়ে ফেললে দেশ বহু বছর পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। বনানীর একটি হোটেলে এক গোলটেবিলে যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন। আমরা এখনো ইভিএম এ টিপ দেওয়াটা শেখানো পারিনি, এখন আমরা আছি পিআর। আজকেও পিআর করে মহাসমাবেশটা করছে। যদি
সোহরাওয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয় একটা পেতে পারে। যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত। চট্টগ্রামে এক শিক্ষক সমাবেশে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকারের কোনো বিকল্প নেই। দেশটাকে বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়া দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডাক্তার শফিকুর রহমানকে দেখতে এসে তিনি একথা বলেন। সে সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের জানান, প্রাথমিক পরীক্ষায় আমিরের কোনো জটিলতা ধরা পড়েনি। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় ফিরেছেন ডাক্তার শফিকুর রহমান। আশ্বস্ত হয়েছি, কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। কারো পিয়ার বোঝা না বোঝার জন্য সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, মাফিয়া তন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদার তন্ত্র ও পরিবারতন্ত্রকে উচ্ছেদ করতে হবে। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৯তম দিনে কক্সবাজার থেকে কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে দেওয়া বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে। এ সময় তিনি মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে ফ্যাসিবাদের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আপনি থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। পরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেলের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন। কক্সবাজার শহরের পর জেলার চকরিয়ায় পথসভা করার কথা ছিল এনসিপি নেতাকর্মীদের। তবে সেখানে দুর্বৃত্তরা সভাস্থল ভাঙচুর করলে বান্দরবানের উদ্দেশ্যে পদযাত্রা করেন তারা। আব্দুল হামিদ, RTV। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা বলেছেন সে অনুসারে নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ ও সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় আগামীতে ভালো নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। গোপালগঞ্জে শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোকসমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও যাচ্ছে ক্রেতারা। চলাচল শুরু করেছে গণপরিবহন। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়।
দেশ আর্মি আছে নাকি, তাই দেশ আর্মির ছবি তোলা। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 5 জনের মৃত্যু নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে তার নিরসনে প্রয়োজনে কবর থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন বলে আগেই তা সম্ভব হয়নি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে। এছাড়া 3rd টার্মিনালের কাজ প্রায় 98% সম্পন্ন হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরনের প্রভিশন আছে এগুলি দেখার জন্য ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা। একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পাকিস্তান। বন্যা ও বৃষ্টিতে দেশটিতে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। গেল জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টিপাতে পাঞ্জাবের সবচেয়ে বেশি 123 জনের মৃত্যু হয়েছে। কেবল ঘরের ছাদ ধসে প্রাণ গেছে 118 জনের। এছাড়া আকস্মিক বন্যা, বিদ্যুৎ পৃষ্ঠ জলাবদ্ধতায় ডুবে যাওয়া, বজ্রপাত এবং পাহাড় ধসেও অনেকে নিহত হয়েছেন। মৌসুমী বৃষ্টিপাত চলমান থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরেক দফা বাড়ালো পাকিস্তান। শুক্রবার পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি PAA এর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে গণমাধ্যম জিও নিউজ। নির্দেশনা অনুযায়ী আগামী 24 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। এ সময়ের মধ্যে ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশ সীমায় দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানিয়েছে PAA। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চলতি বছরের 24 এপ্রিল থেকে সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে T20 সিরিজ জয়ের পর দল অনুপ্রেরণা পেলেও সে অর্জনকে অতীত বলছেন টাইগারদের T20 ক্যাপ্টেন লিটন দাস। নতুন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে নতুন কৌশলে ঘরের মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন পাকিস্তান অধিনায়ক। রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দিন কয়েক আগে লঙ্কা থেকে T20 সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে ঘরে ফেরা লিটনের দল এবার পাকিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজি লিগের কল্যাণে দুদলই জানে প্রতিপক্ষের দুর্বলতা আর শক্তিমত্তা। তবে মানসিকভাবে এগিয়ে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা লঙ্কায় শর্টার ফরম্যাটের পারফরমেন্স। সে প্রসঙ্গ আসতেই টাইগার অধিনায়ক লিটন বললেন, সে যাত্রা এখন অতীত। প্রত্যেকটা প্লেয়ারের যতই কনফিডেন্স, সে গ্রো আপ করেছে, বাট এট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করবো। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই BPL-এ খেলে থাকে। সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। এদিকে ঘরের মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল বলে মন্তব্য পাক অধিনায়ক সালমান আগার। সেসব ছাপিয়ে সিরিজ জয়ের লক্ষ্য পাক অধিনায়কের। বাংলাদেশ ঘরের মাঠে দারুণ শক্তিশালী ও ভয়ঙ্কর দল বাংলাদেশ। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলার কল্যাণে আমরা তাদের শক্তিমত্তা সম্পর্কে জানি। আর এই মাঠে আমাদের অনেক ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। সেসব বিবেচনায় ভালো ক্রিকেট খেলে সিরিজ জয় করতে চাই। দু দলই একাদশ সম্পর্কে কোনো ধারণা দেয়নি, তবে উইকেট দেখে একাদশ নির্বাচনের কথা জানিয়েছেন দু দলের অধিনায়ক। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।